প্র আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স এক্সিকিউটিভ পদে চাকরি করি। একদিন রাতে হঠাৎ প্রচণ্ড জ্বর আসে আমার। আমি তেমন পাত্তা দেইনি। অবশ্য সকালে জ্বরটা সেরে যেত। তো পরের দিন আবার একই অবস্থা, আবার রাতে জ্বর আসলো। এভাবে ১০ দিন চলার পর একজন ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার পরীক্ষা করে বলে, আমার টাইফয়েড হয়েছে। তো উনি আমাকে ইমার্জেন্সি যেতে পারেন, হাসপাতালে ভর্তি হতে বলেন। আমিও উনার কথা মতো একটি সরকারি হাসপাতালে ভর্তি হই। হাসপাতালটি ছিল একটি পাহাড়ের ওপর। বিশেষ কারণে ওই হাসপাতালটির নাম উল্লেখ করতে পারছি না। আমাকে যখন ওই হাসপাতালে নেয়া হয়, তখন আমার মন আরো শিউরে ওঠে। কারণ হাসপাতালটি এমন নীরব, যেন কেউ নেই। রোগী আছে মাত্র হাতে গোনা ১০ থেকে ১২ জন। যারা আছে তারা কেউ কারো সাথে তেমন কথা বলেন। তারপর আমাকে একটা বেডে শোয়ানো হলো। শোয়ানোর পর বুঝলাম যে আমার বেডটি বাম পাশের একদম কর্নারে একটি বেডের পর। হাসপাতালটি এমনভাবে তৈরি, পুরোটা দেয়াল জুড়ে কাঁচের জানালা। আমি লক্ষ্য করলাম আমার ডান পাশের বেডে কোনো রোগী নেই। আমার সাথে ছিল আমার স্ত্রী। তারপর ডাক্তার এসে আমাকে চেক আপ করে স্যালাইন লাগাই দিল। তারপর স্যালাইন চলতে চলতে কখন যে রাত হয়ে গেছে টের পাইনি। রাত ঠিক ৮টা কি ৯টার দিকে ডান পাশের সিটে একটি বৃদ্ধ রোগী আসলো। রোগীটি দেখে মনে হলো অ্যাবনর্মাল। উনি একবার বেডে বসে, আবার উঠে দাঁড়ায়, এভাবে থাকে। তারপর যথারীতি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি একটি বারের জন্য চোখের পাতা এক করতে পারছি না। কারণ রাতের নীরবতা যত বাড়ছে, শিয়াল এবং কুকুরের ডাক আরো বাড়ছে। চোখ বুজলে মনে হয় যেন কি একটা আমাকে গলা টিপে ধরছে। রাত ২টা কি ২:৩০ হবে। হঠাৎ দেখি ওই বৃদ্ধ রোগীটা বেডের উপর সোজা হয়ে দাঁড়ালো এবং তারপর বেড থেকে ধুপ করে ফ্লোরে পড়ে গেল। মাথা ফেটে প্রচুর রক্ত বের হচ্ছে। পরে ওয়ার্ড বয় ও নার্স এসে ওই রোগীকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন যথারীতি খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো প্রকারে চোখের পাতা এক করতে পারছি না। রাত যত বাড়ছে, ভয় যেন আঁকড়ে ধরছে। হঠাৎ চোখ জানালার দিকে গেল। যা দেখলাম তা আমি ভাষায় বোঝাতে পারবো না। দেখলাম কালো বীভৎস একটি চেহারা, যার বর্ণনা দিতে আমি পারবো না। ওটা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমাকে খেয়ে ফেলবে। ওটার চোখগুলো এমন যেন আগুনের গোলা। আর বাহিরে যেন শেয়াল কুকুরের মিছিল চলছে। আমি সইতে না পেরে আমার স্ত্রীকে ডাকতে লাগলাম, কিন্তু আমার স্ত্রী কোনো মতে ঘুম থেকে ওঠে না। অবশেষে আমি তাকে ধাক্কা দিয়ে বেড থেকে ফেলে দিলাম। ওর সাথে সাথে উঠে আমার দিকে তাকালো এবং বলতে লাগলো, কি হয়েছে? আমি মুখ দিয়ে কিছু বলতে পারলাম না। শুধু ইশারা করে দেখিয়ে দিলাম। ওর সাথে সাথে
তাকে উনি ফোন দিয়ে পুরো ঘটনাটা খুলে বলেন। তো উনি যেহেতু ওনার রিলেটিভ ছিল, তো উনি সেদিন রাতে আর আসতে পারেননি ওনার বাসায়। তো উনি পরের দিন এসে পুরো ঘটনা শুনে ওনাদের মুখে, এবং ওই কারিগর যে সে দেখে যে পাশের একটা বিল্ডিং একজন দাঁড়িয়ে ছিল, সে তার মুখে ওই ঘটনাটা শুনে। তো শোনার পর সে এক্সোরসিজম করে তার বেবি, এবং সে বলে যে এই বেবিটার দিকে ওই খারাপ জিনিসটা নজর দিয়েছিল যেদিন তারা ফার্স্ট সন্ধ্যার সময় কারেন্ট ছিল না, বসেছিল তখন। এবং বেবিটা ছিল রাসেল ভাই যে অনেক কিউট ছিল মাশাল্লাহ, মানে যে দেখবে তাকে একটু মানে তার একটু আদর করতে মন চাবে বেবিটাকে, এরকম ছিল। তো উনি এক্সোরসিজম করে, তো এক্সোরসিজম করার পর্যায়ে যে যে তাকে প্রজেস্ট করে তার সাথে তার কথা হয় যে কোনো একটা 3 রাস্তার মোড়ের মধ্যে একটা কালো রঙের ছাগল অথবা একটি কালো রঙের মুরগি সেখানে জাস্ট জবাই করে ফেলে দিতে হবে, তাহলে সে তাকে ছেড়ে চলে যাবে। তো এটা ছিল তার রিকোয়ারমেন্টস, এবং যিনি হুজুর এই জিনিসটা জানেন, তো তিনি এটা ছাগল উনি না পেয়ে উনি জাস্ট একটা মুরগি নিয়ে আসেন। তো ওনাদের বাসার পাশে যে 3 রাস্তার মোড়টা ছিল, উনি সেখানে গিয়ে এই কাজটি করেন। এবং কাজটি করার পর সেখানে যে ব্লাডটা জমা হয় পরে, তো সেই ব্লাডটা তিনি তার সেই বেবিটার গায়ে একটু মেখে দেন, মেখে দিয়ে সেই বেবিটাকে গোসল করিয়ে দেন। এবং গোসল করে দেওয়ার পর সেই বেবিটার আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই পাশের যে বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিংটা মানে এখন পর্যন্ত মানে ওই বিল্ডিং এর যে ওনার ছাদে কাউকে উঠতে দেয় না। এবং এই ঘটনাটা রাসেল ভাই ওই কারখানায় যারা কাজ করে তাদের সবার মুখে সবারই জানা আছে। ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং এই ঘটনাটি আরও একজন আমাদেরকে পাঠিয়েছেন। আমরা ঠিক যেভাবে ঘটনাটি তিনি পাঠিয়েছেন সেভাবেই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। যাই হোক, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার আমরা নামটা উল্লেখ করতে পারবো না, কেন সেটা পড়লেই বুঝতে পারবেন, এবং আমি ঠিক যেভাবে তিনি লিখেছেন সেভাবে আপনাকে পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, নাম নামটা রেডিওতে না বললে খুশি হব, কারণ আমি যে স্টোরিটা সবার সাথে শেয়ার করছি সেটা আমার ফ্যামিলিকে নিয়ে একটা স্টোরি, অ্যান্ড আমার ফ্যামিলি ওয়েল নন ইন সার্টেন কমিউনিটি। সো আমি চাই না আমার নামটা আসুক। আমি স্টুডিওতে আসতে পারবো না বলে গল্পটা লিখে পাঠালাম। এটা ব্যাক ইন 1997-1998 ঘটনা। আমার বাবা মায়ানমারের রেঙ্গুনে পোস্টিং হয় তার, এবং আমরা সবাই একসাথে যেটা হয় আর কি আব্বুর সাথে চলে যাই সেখানে। আমরা যখন ওইখানে পৌঁছাই তখন আমাদের একটা রেস্ট হাউসে থাকতে দেওয়া হয়, যেটা ছিল বিচের খুব কাছে। বাট রেস্ট হাউসটা ছোট থাকার কারণে ওইখান থেকে মুভ আউট করে একটা বাসা রেন্ট নেওয়া হয়, এবং সেটা বেশ অফিসের কাছাকাছি ছিল। আসলে ভাই বাড়িটার ডিসক্রিপশন দিয়ে নেওয়া ভালো। বাড়িটা পুরো 3 একর জুড়ে ছিল। আর আমরা ওঠার আগে বাড়িটা একটা হসপিটাল ছিল। আরও বলে নেওয়া ভালো যে বাড়িটার চারপাশে লোহার বেড়া দেওয়া ছিল। বাড়ির পাশে একটা পার্কিং লট ছিল, অ্যান্ড পেছনের দিকে খুব বেশি জঙ্গল ছিল। এটা বলে রাখা ভালো যে আমার থেকে আমার পাশের বাড়ির দূরত্ব ছিল 10 মিনিটের হাঁটা পথ। যাই হোক, আমরা যেই দিন বাড়িটাতে উঠি আশেপাশের সবাই যেন আমাদের দিকে কেমন করে তাকাচ্ছিল। প্রথমে আমরা কেউ বুঝি নাই। আমাদের বাড়িটা ডুপ্লেক্স ছিল, নিচে ছিল বিশাল করিডোর, পাশে কিচেন আর ওপরে তালা এবং শোবার জন্য বেডরুম। বাসায় ওঠার পর আমাকে দেয়া হয় কর্নারের রুম, যেটা ছিল অনেকটা পিছের দিকে। যাই হোক, মেইন ঘটনায় চলে আসি। আমরা যেই বাড়িটাতে উঠেছিলাম সেটা অনেক পুরনো একটা বাড়ি ছিল। ইনফ্যাক্ট এটা ব্রিটিশ আমলের একটা বাড়ি ছিল। আমরা শুধু 5 জন ওই এত বড় বাড়িতে থাকতাম। আমি, আম্মু, আব্বু আর আমার ভাই, এবং আমাদের ব্যাটম্যান সাত্তার ভাই। আমরা যেদিন উঠি সেদিন থেকে আমার বড় ভাই কেমন যেন একটু অদ্ভুত আচরণ করতে লাগলো। সে কোনো মতে আমাদের সাথে আমার রুমে থাকতে চাইতো না। এটা বলে রাখা ভালো যে উনি একটু মানসিকভাবে অসুস্থ। প্রথম সব ঠিক ছিল, কিন্তু আস্তে 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 টের পেলাম পাশের সব ঘটনা। এবং আমরা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বাসায় কারো খুঁড়িয়ে কাঠের কিছু একটা ভর দিয়ে হাঁটার শব্দ পেতাম।
এবং ব্যাপারটা এরকম ছিল যে আমি আর আমার ভাই আব্বু আম্মুর রুমের কাছ থেকে একা থাকতাম এবং তাই আমরা সবসময় ভয়ে থাকতাম। একদিন আমি একটা চিৎকার দিয়ে ইয়াসিন সূরা পড়া শুরু করলাম। আমার আ আ জাস্ট ২০ সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার মশারির সাইড দিয়ে বেয়ে, বেয়ে নিচে নেমে বারান্দার অন্ধকারের দিকে চলে গেল। বাই দ্যাট টাইম আ আমার আম্মু, আব্বু রুমে ঢুকলো এবং আমরা সবাই ঘুমে অস্থির এবং ঘিমে অস্থির হয়ে গেছি। আম্মু আম্মুকে দেখে আমার ভাই খালি চিৎকার করে বলতে লাগলো যে, বারান্দাটা লাগাও, বারান্দাটা লাগাও।" বারান্দাটা লাগিয়ে আমাদের ঠান্ডা করে জিজ্ঞাসা করার পর আমরা সব ঘটনা খুলে বললাম। সেদিন আমরা সবাই একসাথে আম্মুর রুমে ঘুমালাম। সকালবেলা আম্মু এলাকার হুজুরকে খবর দিল। হুজুর আমাদের বাড়ির সামনে এসে বাড়ির ভেতরে ঢুকতে রাজি হয়নি। হুজুর আমাদের বাড়ির থেকে খালি কিছু ইনস্ট্রাকশন দিয়ে বলল যে তার জন্য একটা গাছ কেটে আনতে যেটা আমাদের রুমের পাশে ছিল। হুজুরের ছোট ছাত্র ছিল যে পুরো গাছটা শিকড় সহ কেটে আনতে হবে। শর্ত ছিল যে পুরো গাছটা শিকড় সহ কেটে আনতে হবে। আমাদের সাত্তার ভাই গাছটা কেটে আনলো এবং হুজুর ওই গাছের মানে হুজুর ওই গাছ এর কাটটা শুরু করলো। আমরা সবাই শুনছি যে তাবিজের কথা। কিন্তু একটা ৬ ফুট গাছ থেকে হুজুর ১৬৩ টা তাবিজ বের করে নিয়ে আসলো এবং তিনিও ওই গাছের ডালপালা দিয়ে ওই তাবিজগুলো পুড়ালেন। মেবি আমি আপনাদেরকে লিখে বোঝাতে পারছি না যে আমাদের কেমন অনুভূতি হয়েছিল, বাট আমরা ভয়ে সবাই একাকার হয়েছিলাম। সেইদিন হুজুর ছিল, যাই হোক হুজুর চলে যায় অ্যান্ড বিকালের আগে আরো ৫ টা হুজুর নিয়ে আসে। তারা সবাই মিলে বাসার ৪ কোণে এবং একজন বাসার ভেতরে বসে কোরআন শরীফ খতম দেন এবং বাড়িটা বন্ধ করে দেন। ওই বাসায় আমরা ৪ বছর ছিলাম। সেই বাসায় আর একটি ঘটনা ঘটেছিল আমাদের সাথে। আরেকদিন না হয় সময় পেলে জানাবো। এবং আমাদেরকে এসএমএসটি পাঠানোর জন্য আমাদেরকে মেইলটি পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাট একটা রিকোয়েস্ট থাকবে যে এরপরে যখন আপনি লিখবেন, আপনি যেহেতু বাংলায় লিখছেন, সুতরাং আপনি বাংলাতে লিখবেন অথবা আপনি আপনার যে ঘটনাটা রয়েছে সেটা আপনি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। অনেকটি জায়গাতেই বুঝতে খুবই সমস্যা হচ্ছে। বাট এটা অসম্ভব সুন্দর একটা ঘটনা আমি বলব এবং আমি eagerly ওয়েট করছি আপনার পরবর্তী ঘটনার জন্য। আপনাকে অনেক
২৪ থেকে ২৬ তারিখের মধ্যে ওনার বাচ্চাটা ডেলিভারি হবে। তো ওইভাবেই প্রস্তুতি নেওয়া হয় পরিবার থেকে। তো একটা সময় আসে যখন ২৪ থেকে ২৬ তারিখ আমার বেবিটা ডেলিভারি হচ্ছে না। তো সবার মধ্যে একটা সন্দেহ জাগে। রাসেল ভাই আমার একটা কথা বলা হয়নি। যখন ৪ মাসের পরে উনি যখন উল্টাপাল্টা আচরণ করতে থাকে, উনাকে স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি বলে যে উনাকে বদ কোনো কিছু একটা হয়তো আসর করেছে। তো আমি পড়া পানি দিয়ে দিচ্ছি বা আমি কিছু তালিম দিয়ে দিচ্ছি। এগুলো যদি উনি করে তাহলে হয়তো উনাকে এটা অ্যাটাক করতে পারবে না। তো কথায় ফিরে আসি। উনার যখন ডেলিভারিটা হচ্ছে না, তো উনার ফ্যামিলি সবাই চিন্তায় পড়ে যায়। তারপর ওনাকে লাস্ট যে আল্ট্রাসোনোগ্রামটা করানো হয়, তো ওখানে যাওয়া হয়। আ এটা হচ্ছে গত শুক্রবার ওনাকে আল্ট্রাসোনোগ্রাম করানো হয়। তো বিকালে একটা ডেট দেয় যে বিকালে এসে আপনি আল্ট্রাসোনোগ্রামটা নিয়ে যাবেন। তো বিকালে আল্ট্রাসোনোগ্রাম আনার জন্য মেডিকেলে যাওয়া হয়। তো ওখান থেকে বলতেছে যে এই নামের কোনো রোগীকে তো আমরা আল্ট্রাসোনোগ্রাম করাইনি। আর আমাদের রেকর্ড বুকেও এ ধরনের কোনো কিছুই লেখা নাই। তো তখন ওনাদের সাথে তর্ক-বিতর্ক হয়ে থাকে যে কেন? আমরা টাকা পয়সা দিছি এভাবে তো আর দেই নাই। তো কেন হবে না? আমরা আল্ট্রাসোনোগ্রাম করে গেছি, আমাদের আল্ট্রাসোনোগ্রামটা দিবেন, রিপোর্টটা দিতে হবে। পরে এক পর্যায়ে কর্তৃপক্ষ এবং ডক্টররা এসে বলে, "আচ্ছা এটা হয়তো আমাদের ভুল হোক আর আপনাদের ভুল হোক, যেকোনো একটা ভুলের কারণেই এটা হয়ে গেছে। তো এক কাজ করেন, আপনি রোগীটাকে আগামীকাল নিয়ে আসেন।" তো পরের দিন ছিল শনিবার।
খেয়াল নেই, আমি খুব সরি। তো ঘটনাটা এরকম, এরা দুইজন দেখলাম যে এরা মাঝখানে এদের তার দিকে এরা ম্যাজিক দেখাচ্ছে, জাদু দেখাচ্ছে, এবং তারা আছে শাসনের সামনে কিছু কাপড় বেছানো আছে, সেখানে কিছু পাথর সাথর এবং কিছু শেকড় বাকড়, কিছু জানি না বিড়ালের মাথার কঙ্কাল টঙ্কাল এই জাতীয় কিছু আবিজাবি জিনিসপত্র তাদের সামনে এবং তার ডানে বামে তিন দিকে ছাপানো ছেতানো ছিল। হাতের সামনের দিকটায় ছিল ইয়েটা মানে সিনেমা হলটা ছিল। যাই হোক, তো এরকম আমরা তো নেট ব্রেকে চিনতে ব্যস্ত হলো, তখন আমরা ইয়াং মাপ্পি আমি দুজন আর একেবারে সামনে চলে গেলাম সারিতে ছেলে ফুলে ম্যাজিকটা ভালো করে দেখা দিল বা কোনো কাজটাদি করে কিনা মানে টিপটা ধরার জন্য এই ধরনের একটা কৌতূহল আর কি। তো দেখা শুরু করলাম, তো এরকম সময়টা ভালোই লাগতেছিল, যেমন রুমাল থেকে ডিম হয়ে যেতেছিল বা পয়সা থেকে আবার মানে এক পকেটে পয়সা রেখে আরেকজনের এই ধরনের বিয়ে করা হইতেছিল। এরপরে উনি আস্তে আস্তে বাচ্চা ছেলেটাকে ওনার সাথে যে ছেলেটাকে ছিল, আমার ধারণা উনি বোধহয় বলতেছিল যে এটা ওনার ছেলে। ভদ্রলোক বলতেছিল যে ওটা ছেলে, ও ছেলেকে সাথে নিয়ে উনি করে সবসময় এরকম কর ম্যাজিক দেখায় বা ইয়ে বিক্রি করে, ওষুধ বা শিকড় টিকড় বিক্রি করে, তাবিজটা দিয়ে। তো এরকম কারণ উনি অনেক কথা বলতেছিল, খুব সুন্দর করে কথা বলছে, ওটা মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনতেছিলাম। মানে ম্যাজিসিয়ানরা তো খুব ইয়ে করে কথা বলে, এখন বুঝি, তখন আসলে ওই সময় অতটা বুঝতেন না। তো যাই হোক, তো হঠাৎ করে দেখা গেল যে ছেলে হাতি উনি ইউজ করতেছে ম্যাজিকের মধ্যে, এবং হঠাৎ এক পর্যায়ে দেখা গেল যে ছেলেটা সামনে একেবারে মাটিতে শুয়ে পড়লো, লম্বা লম্বি হয়ে শুয়ে পড়লো, আর এইভাবে অডিয়েন্সের সাথে সামনে শুয়ে পড়লো, এবং লোকটা মন্ত্রতন্ত্র পড়া শুরু করলো, বা বিড়বিড় করে কিছু একটা পড়তেছিল। তো ছেলেটা আস্তে আস্তে মনে হলো যে ঘুমিয়ে গেল, মানে একেবারে বা অচেতন হয়ে গেল এরকম আর কি। উনি যে লোক আর কি, যে ভদ্রলোকটা ছিল যে ম্যাজিক দেখাচ্ছে, উনি আবার সবাইকে বলতেছিল খবরদার কোনো আওয়াজ টাওয়াজ করবেন না, খবরদার কেউ কিছু ইয়ে করবেন না, এখন সময়টা খুব সেন্সিটিভ। এখন উনি বলতেছিল যে এই এত মিনিটের মধ্যে এই কোর্স করা যাবে না বা এই করা যাবে না, এই ধরনের কিছু কিছু বলতেছিল ঘটনাটা। আসলে আমি তখন মানে ঠিক বুঝতেছিলাম না, আমি ঠিক কখন আস্তে আস্তে টের পেতেছিলাম যে আসলে ব্যাপারটা কেমন হইতেছে। আমি তখন থেকে যে জিনিসটা ফিল করা শুরু করলাম, জিনিসটা ঠিক মানে আমার জানান দিল যে something is I'm not right. তো এরকম তো প্রায় প্রায় বেশ কিছুক্ষণ পরে এরকম সময় দেখা গেল যে হঠাৎ করে লোকটা একটু জোরে চিৎকার করা শুরু করলো, এবং তার গায়ে শার্টটা খুলে ফেললো, তার গায়ে সাদা শার্টটা খুলে ফেললো, এবং সাদা শার্টটা দিয়ে ওই ছেলেটাকে ঢেকে ফেললো মাটির মধ্যে, মানে শুধু তার বুক থেকে পেট পর্যন্ত শার্টটার উপরে তার উপরে ঢেকে দিল আদা শার্ট। এরকম সময় উনি জোরে জোরে চিৎকার করে কি কি জানি বলতেছিল, সবাইকে বলতেছিল যে আপনারা 10 মিনিট ধৈর্য ধরেন, 10 মিনিট ধৈর্য ধরেন, দয়া করে এই কিছু করবেন না বা এই ধরনের কিছু করবেন না, এরকম কি কি জানি বলতেছিল। তো এনিওয়ে, একটা পর্যায়ে এরা লোক আবার বলতেছিল আপনারা সবাই বা আমার
ব্যাক করার জন্য, সেখান থেকে ব্যাক করার জন্য উনি যখনই পিছনে ফিরলেন, তো উনি পিছনে ফিরে যেটা দেখলেন যে উনি মানে স্টেশনের মানে ধারে কাছেও কোথাও নেই। উনি মানে গ্রামে যেরকম কবরস্থান থাকে ছোটোখাটো, তো উনি এরকম একটা কবরস্থানের ভিতরে। তো এটা আসলে খুবই একটা ওয়েird ব্যাপার যে উনি যেটা দেখলেন যে উনি রেল থেকে নামলেন, রেল স্টেশনেই ছিলেন, যে রেল থেকে উনি কিছু দূর এগিয়ে এই ময়ূরটাকে দেখছেন। তো বাট এখন উনি যেটা দেখলেন যে উনি ফুললি একটা কবরস্থানের ভিতরে, এবং এখানে আশেপাশে কোথাও রেল স্টেশনের এরকম কোনো কিছুই নেই। তো এটা দেখার পর উনি যখন আবার ঘুরলো, তখন উনি দেখলেন যে ওনার সামনে যে মহিলাটা দাঁড়িয়ে ছিল, যার সাথে উনি কোশ্চেন করতেছে এতক্ষণ ধরে, যাকে তিনি দেখতেছেন, তিনি একটা কবরের উপরে দাঁড়িয়ে আছেন এবং উনি তার কবরটার পাশে দাঁড়িয়ে আছেন। তো এটা দেখে উনি সেখান থেকে ভয়ে দৌড় দিয়ে পালানোর জন্য, মানে যখনই উনি ভয়ে দৌড় দিলেন সেখান থেকে, তো ওনার মনে হলো যে ওনাকে পিছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দিছে। তো সেখান থেকে ধাক্কা দেওয়ার পর তিনি সেখানে সেন্সলেস হয়ে যান। তো সকালবেলা যখন ওই গ্রামের আশেপাশের লোকজন যখন এই পথে যাতায়াত করতেছিল, তো তখন তারা তাকে এখান থেকে রিচ করে এবং তাকে জিজ্ঞেস করে যে আপনি এত রাতে এই কবরস্থানে কি করতেছিলেন। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, তো উনি সম্পূর্ণ ঘটনা তাদেরকে খুলে বলে। তো সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর উনি যথারীতি সেখান থেকে অন্য যানবাহনে করে উনি ওনার বাসায় চলে আসে। উনি সিলেটে একটা কোয়ার্টারে ছিলেন। তো রাসেল ভাই, ইন্টারেস্টিং ব্যাপার এটা হচ্ছে যে উনি যখন ওনার বাসায় চলে আসে এবং পরবর্তী দিনে উনি যখন আবার ওনার সিলেট স্টেশনে যায়, রেল স্টেশনে যায়, তো উনি ওনার যারা কলিগ ছিলেন, ভাই আজকে থাকবেন? তো বলে, "না, আমার আসলে কাজ আছে। তুমি এই প্যাকেটটা তোমার চাচাকে দিও।" যে চাচা আরকি উনার বন্ধু ছিল, তাকে দিতে বলেছিল। তাই বললাম, "আচ্ছা ঠিক আছে।" তাই বলে আমি প্যাকেটটা নিয়ে নেই। তো আসলে রাসেল ভাই, যে সিএনজিতে আসার সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি যখন ওঠে তখন সিএনজিটা অনেক ভার হয়ে যায়। ভার হয়ে যায় এবং আমাদের মনে হয় যে অনেক সময় লাগতেছে। তো ০.৫ ঘন্টা মিনিমাম লাগার কথা থাকে। কিন্তু সেদিন আমাদের প্রায় ১ ঘন্টার মতো লাগে লক্ষ্মীপুর থেকে রায়পুর আসতে।
আসার পর সকাল রাত্রে আমি আর আঙ্কেলের বাসায় যাই নাই, যেহেতু 12টার কাছাকাছি বেজে গিয়েছে। ঘুমিয়ে পড়ি এবং সকালে আমি চাচাকে গিয়ে বলি যে, চাচা, দুলাল আঙ্কেল আপনাকে এটা দিয়েছে। তো আঙ্কেল তখন আমার দিকে বেশ বড় বড় করে তাকায়, বলে, দুলালকে তুই কোথায় পেয়েছিস? তো বললাম, আমি কালকে যখন ঢাকা থেকে আসছিলাম, তো তখন বাস স্ট্যান্ডে যখন নামি তখন উনি আমাকে এটা দিল। আঙ্কেল তখন বলে যে, দুলাল তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, প্রায় 2 মাসের মতো হবে। তা আমি বললাম যে, না আঙ্কেল, দুলাল আঙ্কেলই তো দিল। তো তখন আঙ্কেল প্যাকেটটা খুলে দেখলো কি তার ভিতরে 10,000 টাকা আছে। তো আমি যখন শুনলাম যে আমি কোনো একটা মৃত লোক আমাকে টাকাটা দিল, তখন আমি খুব ভয় পাচ্ছিলাম এবং আমি সারাদিন আমি মানে বাসায় ছিলাম, কোনো দিকে যাচ্ছিলাম না। আর আমার মাথার ভিতরে শুধু এটা চিন্তা করছিলাম যে এটা কিভাবে সম্ভব। তো আমি রাত্রে শুতে যখন যাই তখন আমার খালি এই ব্যাপারটা আসতেছিল যে আমি কিভাবে আসলাম, কার সাথে আসলাম, আঙ্কেল এটা কি বললো। তো এরকম চিন্তা করে করে আমি ঘুমাইতে না পেরে আমার একটা ফ্রেন্ডকে ডাকি, একসাথে আমরা ওদিন রাতে থাকি। তো সকালবেলা আসলে আমি একটা ব্যাড নিউজ পাই। সেটা হচ্ছে, আমি যে চাচাটাকে টাকাটা দিয়েছিলাম সেই চাচাটা মারা গেছে। আপনার নিজের চাচা? আমার দুঃসম্পর্কে আর কি, আমার আব্বুর দুশ্চিন্তার চাচাতো ভাই। আহ, খুঁজতেছিলেন তো তখন তুমি যে তার রিলেটিভ যে মারা গেছে তার রিলেটিভের মুখে মানে শুনতে পায় যে মানে এটা জিজ্ঞেস করে যে মানে কিভাবে মারা যায়। তো তারা তাকে বলে যে যার লাশ এটা সে সুসাইড করেছে। তো তখন সুসাইড করা কোনো লাশ আসা বা সুসাইড করা, তো সেটা নিয়ে মোটামুটি সবাই একটু আলোচনা করতো যে এটা কেন করলো। তো উনিও যে মানে just কাজ করতে করতে তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে কেন সুসাইড করলো। তো তখন তার রিলেটিভরা বলে এটা একটা মানে রিলেশন রিলেটেড কোনো একটা কারণে। এবং যে সুসাইড কমিট করেছে সে খুব নামাজি একজন ব্যক্তি ছিল।
তো জাস্ট উনি যখন লাশটা আসে সেখানে, তো লাশটা যথারীতি দাফন করার সময় উনি ছিলেন সেখানে, এবং লাশটা দাফন করার সময় তিনি তার মানে চেহারাটা স্পষ্ট দেখেন, এবং লাশটা যথারীতি দাফন করা হওয়ার পর সে কবরের যে বাকি যেসব আনুষঙ্গিক কাজগুলো ছিল, যে মাটি দেওয়া, সেগুলো উনি যথারীতি করেন। তো উনি ওনার সে লাশের কবর দেওয়ার কাজটা শেষ করে উনি জাস্ট এখন আমাদের আজিমপুর কবরস্থানে যে মসজিদ এবং যে জানাজা ঘরটা আছে, তখন সেটা সেরকমভাবে পুল আপ করা হয়নি। এখন যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা তখন তেমন একটা ছিল না, মানে এরকম একদম পুল আপ ছিল না। তো উনি সে কবরস্থানের ভিতরে মসজিদে শুয়ে পড়েন। তো উনি যে রুমটায় ঘুমান, তো উনি ঘুমান ঠিক রাত 1:30 কি 2টা এরকম একটা টাইম হবে। তো এরকম একটা সময় এসে তার রুমের জানালার মধ্যে কেউ একজন এসে নক করতেছে। তো নক করে বলতেছে যে, ভিতরে কে আছেন, বের হন। তো উনি জাস্ট ঘুমিয়েছিলেন, উনি জাস্ট ঘুম থেকে উঠে জানালাটা খুলেন। তো জানালাটা খুলে দেখলেন যে একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে বলতেছে যে, একটি লাশের জানাজা আছে, আপনাকে আসতে হবে। তো উনি একটু মানে চমকে যায় যে এত রাতে জানাজা। তো এখন যেমন এরকম নিয়ম নিয়ম হয়েছে যে 10টার পর দাফন করেন, ওইরকমই ওই সময় এই নিয়মটা ছিল না, বাট মেনটেন করা হতো মোটামুটি। তো উনি জাস্ট একটু রেডি হতে থাকেন। তো তখন আবারও জানালায় নক করে বলা হয় যে, একটা লাশের জানাজা ছিল, আপনি আসেন। তো উনি এবার দ্বিতীয়বার শোনার পর যথারীতি উনি জামাটা চেঞ্জ করে
বাট আপনি শুনেছেন যে যার কাছ থেকে ঘটনাটি আপনি তিনি মনে হয় আপনাকে নামও বলতে বলেছেন। জি জি জি, তার নাম হচ্ছে ইউনুস। ইউনুস, রাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার আরও অনেক ঘটনা বাকি আছে, আপনাদের সেই ৩ রাস্তার মোড়ের কিছু ঘটনা, আরও কিছু বাসার ঘটনা, এবং যেগুলোর জন্য আপনি বলছিলেন যে আরও ৩-৪টা মনে হয় ঘটনা বাকি জি রাসেল ভাই, আমি আপনাকে এই যে রাস্তা রিলেটেড কিছু ঘটনা আছে। আমরা মনে হয় যে আজকে সেগুলো শোনা সম্ভব হবে না, আমার নেক্সট উইকে। আরও একজন যদি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি আহমেদ বিজয়। আমি এসেছি গাজীপুর থেকে। সই আপনার ঘটনা। আমার সাথে যেই ঘটনাটি ঘটে এটি আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া। যে এই ঘটনাটি মনে হলে আজও আমার ভয়ে শরীর শিরশির করে ওঠে। যে ঘটনাটি আমার কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল। ঘটনাটি ঘটে 2009 সালে। 2009 সালে আমার আপুর বিয়ে হয় চাঁদপুরে। তো আমি আর আমার ছোট ভাই ওইখানে আপুর সাথে বেড়াতে যাই। তো এখানে যাওয়ার পর আমার 2-3 দিন খুব ভালোই কাটে। তো একদিন আমি হঠাৎ করে আমাদের দুলাভাই তাদের যে বাজার, বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর হবে, অত দূর। তো আমি বিকেলের দিকে হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে যাই। তো বাজারের সামনে আবার একটা নদী আছে, তো ওইখানটাতে যেয়ে আমি অনেকটা সময় কাটাই। তো হঠাৎ করে মাগরিবের আজান দিয়ে দেয়। তো আমি আবার বাজারের দিকে ব্যাক করি, বাজারে আসি। তো ওইখানে অনেকক্ষণ বসে থাকার পর প্রায় সন্ধ্যে 7টা বেজে যায়। তো আমি বাসার দিকে রওনা দিই। তো বাসার দিকে আমি যাচ্ছি, তো 1.5 কিলোমিটার রাস্তা, তেমন কোনো লোকজনই নাই রাস্তায়। আহ, রাতটা ছিল জ্যোৎস্না রাত। রাস্তায় খুব অন্ধকার ছিল, কারণ দুই পাশে অনেক ঝোপঝাড় ছিল। আমি যাচ্ছি, আমার মোবাইলের হেডফোনটা কানে দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছি। তো আমি অনেক দূর যাওয়ার পর দেখতেছি যে একটা লোক, অনেক দূর থেকেই দেখতেছি একটা লোক আমার দিকে মুভ করতেছে, আমার দিকে আসতেছে। তো রাস্তায় আমি তো স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছি, আমি তেমন ভয় পেতাম না। তো অনেক দূর মানে কাছাকাছি হওয়ার পর আমি যেটা দেখতেছি যে আমার দুলাভাই আমাকে হঠাৎ করে প্রশ্ন করতেছে যে কোথায় গেছিল। তো তখন আমি বললাম যে দুলাভাই, আমি তো বাজারের দিকে গেছিলাম হাঁটতে হাঁটতে। তো বলতেছে, ও আমিও তো বাজারে যাচ্ছি, আমার একটু কাজ আছে, তো চলো আমার সাথে একসাথে বাসায় চলে যাব। তো আমি বললাম যে না, আপনি যান, আমি বাসায় যেতে পারবো, সমস্যা নেই। তো এটা
চলে আসি ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।